আজকে পুলিশ তার আগের রূপে ফিরে এলো এবং সমন্বয়কারী আর সাধারণ ছাত্রদেরকে ফুটবলের মতো ভোট দিয়ে মনে করেন লাত্তাতে শুরু করলো। এই সরকার আপনি 1 মিনিট থাকার যোগ্যতা রাখেন না, মানে 1 মিনিট না, আপনাকে 1 সেকেন্ডের ভিতরে আপনাকে পদত্যাগ করতে হবে। ইউনূস সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার ফাঁক গলিয়ে আওয়ামী লীগ প্রতিবিপ্লব করে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না। আওয়ামী লীগ কি প্রতিবিপ্লব করতে পারবে? যুক্তরাষ্ট্র থেকে এক ধরনের সহযোগিতা পেতে যাচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। ডালিমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন একজন অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের মিঠুন সাহা। তো কেন আসলে তিনি মামলা করবেন, এই ডালিম আসলে কি করছে, আসুন দেখি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অবশেষে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে। খালেদা জিয়া বিদেশে যেতে রাজি হলেও তারেক রহমান কেন দেশে ফিরছেন? আজকে পুলিশ তার আগের রূপে ফিরে এলো এবং সমন্বয়কারী আর সাধারণ ছাত্রদেরকে ফুটবলের মতো ভোট দিয়ে মনে করেন লাত্তাতে শুরু করলো। এই সরকার আপনি 1 মিনিট থাকার যোগ্যতা রাখেন না, মানে 1 মিনিট না, আপনাকে 1 সেকেন্ডের ভিতরে আপনাকে পদত্যাগ করতে হবে। ইউনূস সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার ফাঁক গলিয়ে আওয়ামী লীগ প্রতিবিপ্লব করে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না। আওয়ামী লীগ কি প্রতিবিপ্লব করতে পারবে? যুক্তরাষ্ট্র থেকে এক ধরনের সহযোগিতা পেতে যাচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। ডালিমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন একজন অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের মিঠুন সাহা। তো কেন আসলে তিনি মামলা করবেন, এই ডালিম আসলে কি করছে, আসুন দেখি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অবশেষে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে। খালেদা জিয়া বিদেশে যেতে রাজি হলেও তারেক রহমান কেন দেশে ফিরছেন? তাদের বিরুদ্ধে যে বিপ্লব হলো, বিপ্লবের পরিণতিতে 5 আগস্ট তাদের যে সরকারের পতন হলো গত বছর, সেই বিপ্লবের প্রতিবিপ্লব তারা করতে পারবে কিনা সেই আলোচনা কিন্তু চলছে। নানাজন বলছেন আওয়ামী লীগ প্রতিবিপ্লব করতে পারবে না, আবার বেশিরভাগ জনই বলছে ইউনূস সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার ফাঁক গলিয়ে আওয়ামী লীগ প্রতিবিপ্লব করে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না। ইউনূস সরকারের ব্যর্থতার ইতিহাস আমরা দেখেছি। গত পরশুই নিউ এজ সম্পাদকের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনূস। সেখানে নানা রকমের তিনি তার সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, কোনো রকমে খুঁড়িয়ে তাকে চলতে হচ্ছে, উপদেষ্টাদের কোনো অভিজ্ঞতা নেই, ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে, সফল হলে ভালো, না হলে করার কিছু নেই, যেন একটা দায় সারা সাক্ষাৎকার দিলেন। একটা দেশের রাষ্ট্রপ্রধান তিনি যখন দায় সারা কথা বলেন যে চললে ভালো, হলে ভালো, না হলে করার কিছু নেই, সেখানে এই 18 কোটি 20 কোটি জনসংখ্যার দেশ কি সেভাবে চলতে পারে? সেই প্রশ্ন কিন্তু চলছে। এবং ডক্টর ইউনূসের সেই সাক্ষাৎকার, যেটা নিয়ে আমরাও ভিডিও বানিয়েছি, সেই সাক্ষাৎকারের তুমুল সমালোচনা হচ্ছে চতুর্দিকে। বিশেষ করে তার ওই দায় সারা মন্তব্য, দায় সারা কথাবার্তা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। সরকার যখন দায় সারা গোছের ব্যাপারগুলো নিয়ে এগোচ্ছে, তখনই আওয়ামী লীগের প্রতিবিপ্লবের কথা হচ্ছে। আওয়ামী লীগ কি প্রতিবিপ্লব করতে পারবে? আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে এক ধরনের সহযোগিতা পেতে যাচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। বাইডেন প্রশাসনের শেষ মুহূর্তে এসেই সেই সহযোগিতার ইঙ্গিতটা স্পষ্ট হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আসলে যে সহযোগিতাটা আরও বাড়বে, এটা স্পষ্ট এখন বলা যায়। এবং ডক্টর ইউনূস তার সাক্ষাৎকারেও স্বীকার করেছেন যে বাংলাদেশের সরকারের উপরে আমেরিকার চাপ তৈরি হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসলে সেই চাপ আরও কয়েক গুণ বাড়বে, কারণ ডোনাল্ড ট্রাম্প সরকারে ভারতীয় বংশোদ্ভূত অন্তত 7 জন মন্ত্রী থাকবেন এবং ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টাও ভারতীয় বংশোদ্ভূত। সুতরাং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে ধরম মহরম সম্পর্ক, সেই সম্পর্ককে কাজে লাগিয়ে আওয়ামী লীগ সেখান থেকে বেনিফিটেড হওয়ার চেষ্টায় এখন পর্যন্ত রয়েছে। আওয়ামী লীগের লবিস্ট ঠিকঠাকভাবেই কাজ করছে। ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে প্রায়ই নানা রকমের পোস্ট আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের পক্ষে। এরকম কর্মকাণ্ডে আওয়ামী লীগ যদি বহির্শক্তির দ্বারা এক ধরনের পজিটিভ সিগন্যাল তৈরি করতে পারে, তাহলে বাংলাদেশে তারা প্রতিবিপ্লব তৈরি করতে পারবে, এমন আলোচনা কিন্তু অনেকে করেন। আদতে কি সেটা সম্ভব হবে? বর্তমান বাস্তবতা কি বলে? যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন দল করছে, নতুন দল নিয়ে তারা ভাবছে ফেব্রুয়ারিতে তারা নতুন দলের ঘোষণা দেবে, সেই নতুন দল নিয়েও নানা রকমের কথা রয়েছে। সরকার তাদেরকে সহযোগিতা করছে, কিংস পার্টি হচ্ছে কিনা, এরকম মুহূর্তে সরকারের যখন এক ধরনের লেজে কবরে অবস্থা, বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব যখন একেবারে স্পষ্ট, একমাত্র জামাতের সঙ্গে ছাড়া কোনো দলের সঙ্গেই যখন সরকারের সম্পর্ক মধুর নয়, ঠিক তখনই আওয়ামী লীগের প্রতিবিপ্লবের আলোচনা কিন্তু চতুর্দিকে শুরু হয়েছে। দর্শক, আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত আওয়ামী লীগ কি প্রতিবিপ্লবের মাধ্যমে আবার ফিরে আসার চেষ্টা করবে, নাকি সেগুলো শুধুমাত্র ওই আলোচনার মধ্যেই থাকবে? বিএনপির রাজনীতি, খালেদা জিয়া চলে যাওয়ার পরে বিএনপির রাজনীতি কি দুর্বল হয়ে পড়বে? সেই দুর্বলতার সুযোগ নিয়ে ডক্টর ইউনূস সরকার কি আরো বেশি বিএনপির বিরুদ্ধে মরিয়া হয়ে উঠবে? আপনার মতামতগুলো জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আজকে পুলিশ তার আগের রূপে ফিরে এলো এবং সমন্বয়কারী আর সাধারণ ছাত্রদেরকে ফুটবলের মতো ভোট দিয়ে মনে করেন লাত্তাতে শুরু করলো। কেন? সেই ঘটনাটা কি? ঘটনাটি হচ্ছে আপনার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার কোনো একটা অমুকের পদত্যাগ তুমুকের পদত্যাগ কিংবা আমরা হব এইটা সেইটা, মানে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আর হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে একটি সংঘর্ষ লাগে। মানে তারা আপনার রাস্তাঘাট সব কিছু মানে বন্ধ করে একটা মিছিল করতেছিল, মানে যখন খুশি তখনই মনে করেন রাস্তাঘাটে বসে যাচ্ছিল, মানে আপনার শনি নাই, রবি নাই, মঙ্গল নাই, বুধ নাই, মানে কোনো টাইম টেবল নাই। তাদের ইচ্ছা মতো যখন খুশি তখনই হচ্ছে পুলিশের উপরে কিংবা রাস্তাঘাটে আন্দোলন নিয়ে নেমে যাচ্ছিল। কিন্তু আজকে যখন নাকি তারা রাস্তায় নামে, ঠিক তখন পুলিশ তারা মনে করেন সাধারণভাবে তাদেরকে কি থামানোর চেষ্টা চালাচ্ছিল, কিন্তু সমন্বয়কারীরা বা আপনার কিছু শিক্ষার্থীরা তারা পুলিশের উপরে কি আক্রমণ হয়ে ওঠে। এখন তখনই আপনার পুলিশ এদেরকে ফুটবলের মতো একদম ইনস্ট্যান্ট ফুটবলের মতো লাফাতে শুরু করে। কারণ অনেকেই জানেন যে পুলিশের উপরে ভাই যে পরিমাণ এই সমন্বয় কিংবা এই সাধারণ শিক্ষার্থীরা মানে আপনার মানে গণহত্যা, আপনার গণহারে মামলা, গণপিটুনি কিংবা তুই পুলিশ তোর জন্য আমি জীবন দেই নাই, তোর জন্য দেখ আমি গুলি খাইছি, তোরা আমারে গুলি করছো, মানে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে চলমান। এইটাকে ঘিরেই আপনার বর্তমান বাংলাদেশের আজকের অবস্থা। তবে আমি মনে করি যে এই ঘটনার পরে যদি কোনো পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয় কিংবা চাকরি থেকে বহিষ্কার করা হয়, তাহলে আমি মনে করবো যে এই সরকার আপনি 1 মিনিট থাকার যোগ্যতা রাখেন না, মানে আপনি তো থাকার যোগ্যতা রাখেনই না, কিন্তু আপনি যদি এদেরকে গ্রেফতার করেন তাহলে 1 মিনিট না, আপনাকে 1 সেকেন্ডের ভিতরে আপনাকে পদত্যাগ করতে হবে। কারণ উচিত শিক্ষা দিছে এদেরকে, উচিত শিক্ষা। অবশেষে পুলিশ কি একটা ঝাল মিটাইল এদের প্রতি। আমি মনে করি ভাই ব্যক্তিগতভাবে একটা ভালো দিক। কারণ আপনি যদি দেখেন ভাই বাংলাদেশে এরা তো সংস্কার কিংবা দ্রব্যমূল্যের দাম কিংবা সাধারণ মানুষদের ভিতরে শান্তি ফিরিয়ে নিয়ে আসবে তো দূরের কথা, এদের যে আন্দোলন মানে যখন খুশি তখন মনে করেন আপনার যমুনা ভবনে ঢুকে যাচ্ছে, তারপরে ও ওইটা ঘেরাও করতেছে, সেটা ঘেরাও করতেছে, আপনার কে থাকবে না থাকবে সেইটাও মনে করেন একটা লিস্ট ধরাই দিতেছে, অমুকের পদত্যাগ তুমুকের পদত্যাগ। ইভেন কি আপনার আওয়ামী লীগের যারা নাকি সাধারণ শিক্ষার্থী আছে তাদেরকে মনে করেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে দিচ্ছে। এত কিছু কেন? এত পাওয়ার কে দিছে? হ্যাঁ, কে দিছে? কারণ তোমরা শুরু থেকেই তোমাদের আন্দোলনটা ছিল একটা বাটপারি আর একটা হচ্ছে মিথ্যাচার দিয়ে ভরা। বর্তমান পুলিশ একটা উচিত শিক্ষা দিছে, দরকার ছিল এটা। কারণ এদেরকে যদি এখন পর্যন্ত লাগাম না ধরা হয় তাহলে এরা বাংলাদেশটাকে শেষ করে দিবে, শেষ। তাই আজকে পুলিশ যে এদেরকে ভোট দিয়ে মানে একদম লাথাইছে, হ্যাঁ একদম সেই লেভেলের ভাই, বিশ্বাস করেন। মানে হয় না যে আপনার 5 মিনিট লস টাইম দিছে, এই 5 মিনিটের ভিতরে তোমাকে একটা বিজয়, তুমি যদি জয় লাভ করতে চাও একটা গোল করতে হবে, ঠিক এই খেলাটাই মনে করেন দিছে। মানে এমন ভাবে মনে করেন লাথাইছে, একের বেস্ট। আমি মনে করি সবচেয়ে ভালো কাজ করছে, কারণ পুলিশের দরকার ছিল এই রূপে ফিরে আসাটা। না হলে পুলিশের যে একটা মানে পাওয়ার কিংবা সাধারণ মানুষের ভিতর যে একটা ভয়, সেটা কি দরকার আছে, যদি আপনার চলে যায় তাহলে বাংলাদেশটা শেষ হয়ে যাবে। এদেরকে লাগাম ধরাটা দরকার ছিল আমি মনে করি। এখন আসিফ নজরুল কিংবা সার্জিস হাসনাত কিংবা ডক্টর ইউনূস ওই অফিসারদের উপর কিংবা পুলিশদের উপর যদি কোনো আপনার গ্রেফতার কিংবা তাদেরকে যদি চাকরি থেকে বহিষ্কার করে দেয়, তাহলে আমি পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা সবাই মনে করেন পদত্যাগ করে ফেলবেন, সবাই চাকরি থেকে রিজাইন নিয়ে নেবেন, তাহলে দেখবো যে দেশ কারা চালায়। বাংলাদেশ সরকার কর্তৃক পৃথিবীর বিভিন্ন দেশের কাছে ওয়ান্টেড একজন পার্সন পররাষ্ট্র নীতির মাধ্যমে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, যার কারণে স্বভাবতই তার অবস্থান সম্পর্কে তিনিও ধোঁয়াশা রেখেছিলেন, প্রকাশ করেননি। কারণ যদি প্রকাশিত হয় তাহলে কূটনৈতিকভাবে সরকার হতে তাকে ফেরত চাইতে পারে। সালাম আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। মেজর ডালিম ওরফে শরীফুল ইসলাম ডালিম গেল 72 ঘন্টা যাবৎ তার একটা লাইভ প্রচারিত হবার পরে পুরো বাংলাদেশ জুড়ে তাকে নিয়ে তোলপাড় চলছে। স্বভাবত কারণে প্রশ্ন আসে যে মেজর ডালিম আসলে কোথায় আছেন? তিনি তার 2 ঘন্টা লাইভে একবারের জন্য তিনি তার অবস্থানকে পরিষ্কার করেননি। আবার অপরদিকে সাংবাদিক ইলিয়াস, তিনিও মেজর ডালিম কোথায় থেকে তার সাথে লাইভে সংযুক্ত হয়েছেন এ নিয়ে কোনো রকম বক্তব্য দেননি। ইভেন মেজর ডালিমকে যেদিন লাইভে আনা হবে এর ঠিক একদিন আগে তিনি তার যে ফেসবুক অথবা ইউটিউবে যে একটা পোস্ট করেছিলেন, সেখানে বলা হয়েছিল নিরাপত্তাজনিত কারণে তার অবস্থান সম্পর্কে বা নামও প্রকাশ করা যাবে না, বা করেননি। কারণ মেজর ডালিম ওয়ান্টেড একজন মানুষ, বাংলাদেশ থেকে তিনি নির্বাসিত আছেন। এখন মেজর ডালিমের অবস্থান সর্বশেষ যেই জায়গা থেকে তথ্য পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ সরকার না আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে মেজর ডালিমের গতিবিধির উপর তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, বাট ফাইনালি তার অবস্থানটা পাওয়া গিয়েছিল পাকিস্তানে। দীর্ঘ সময় যাবৎ পৃথিবীর বিভিন্ন দেশে তিনি রাষ্ট্রদূত আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সকল দায়িত্ব পালনের শেষে সর্বশেষ আপনার 1996 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, তখন মেজর ডালিম সহ 15 আগস্টে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা আছেন তাদেরকে মানে দেশে ফিরিয়ে আনার জন্য একটা উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। ওই সময় এই উপলক্ষে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল, যাদের কাজ ছিল এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা কে কোথায় আছেন, তাদের বর্তমান অবস্থান কি, ইভেন তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিকভাবে পররাষ্ট্রনীতির মাধ্যমে তাদেরকে নিয়ে আসা। তখন যেহেতু মেজর ডালিম এই টিমের একজন প্রধান খেলোয়াড়, আমরা দীর্ঘদিন যাবত এটাই জানি, এমনকি এটাই বাস্তবতা, তো তিনার অবস্থান নিয়ে
ওই সময় যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল তখন বলা হয়েছিল সর্বশেষ তিনি কেনিয়ার রাজধানী নাইরোবিতে আছেন, আর সেখানে তিনি আপনার ওই আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবসা করতেন। এর পরবর্তী সময়ে তিনি আপনার পাকিস্তান চলে আসেন, পাকিস্তান সরকারের বিশেষ প্রটোকলে তাকে নিরাপত্তা দেওয়া হয়। বর্তমানেও তিনি পাকিস্তান আছেন বলেই ধারণা করা হয়। তবে মজার বিষয় হলো সর্বশেষ নাকি জোট সরকারের আমলে মেজর ডালিম একবার দেশে এসেছিলেন, তবে তার অবস্থান নিয়ে সেখানে ধোঁয়াশা আছে যে তিনি কিভাবে এসেছেন, কিভাবে বের হয়ে গেছেন। যার কারণে এখন এই তথ্যগুলো সর্বশেষ আওয়ামী লীগ সরকার 2015-16 সালের দিকে তাদের সর্বশেষ যে ডাটাবেসের কথা যে পাকিস্তান বসবাস করছেন মেজর ডালিম, তো গতকালকে যখন তার এই লাইভটা ভাইরাল হলো মানে গত 72 ঘন্টায়, তখন তার সম্পর্কে অনেক তথ্য সামনে আসা শুরু হলো যে তিনি প্রকৃতপক্ষে হচ্ছেন পাকিস্তান প্রেমী। মানে 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হোক এটা অনেকে চাইতো না, যারা তৎকালীন সময় রাজাকার হিসাবে চিহ্নিত বা তাদের সমমনা মেন্টালিটির মানুষগুলো ছিলেন। তো তাদের অনেকেই বাংলাদেশ স্বাধীন হবার পর বিভিন্ন কারণে তারা পাকিস্তানে আশ্রয় নিয়েছে। এখন আওয়ামী লীগের সমর্থক যারা আছেন অথবা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেন, মানে কি বলা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে, তারপরে এরকম কিছু ক্যারেক্টার আছেন, মুফাসসিল ইসলাম, তার বক্তব্য হচ্ছে মেজর ডালিম তার মামাতো ভাই। ইভেন তিনি তার পাকিস্তান প্রীতি নিয়ে বেশ কিছু ভিডিও দিচ্ছেন। আওয়ামী লীগের নেতারা কি বলছেন ডাজন্ট ফ্যাক্ট। এর বাইরে আরো বিভিন্ন ব্লগ থেকে মেজর ডালিমের অবস্থান নিয়ে, তার ইস্যু নিয়ে নানান ধরনের আলোচনা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখছেন। তো সর্বশেষ যতটুকু জানা যাচ্ছে যে তিনি আসলে পাকিস্তানে বসবাস করছেন, যার কারণে কেউ কেউ বলছেন যে ভারতের প্রতি অতিরিক্ত তার যে আগ্রাসী মেন্টালিটি বা 1971 থেকে ভারতের যেই মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালে হত্যা করা কোনো আলাদা কাণ্ড ছিল না, ইট ওয়াজ এ পার্ট অফ প্ল্যান। তারা যেটা মুক্তিযুদ্ধের সময় থেকে তাদের একটা প্ল্যান ছিল যে ভারতের অঙ্গরাজ্য থেকে বাংলাদেশকে মুক্ত করা। তো তারা মনে করছিল শেখ মুজিবুর রহমান তিনি ভারতের পারপাস সার্ভ করবেন, দ্যাটস ওয়াই তারা মানে একটা বিশাল টিম তৈরি করেছিলেন, 25 বছরের ম্যাটিকুলাস প্ল্যান। তো যাই হোক, এখানে নানান বক্তব্য আছে। তো সর্বশেষ অথেন্টিক যে আমরা যদি ধরি যে শতভাগ নিশ্চিত তিনি এই মুহূর্তে পাকিস্তানে আছেন, সেটা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য নেই। তবে আওয়ামী লীগ সরকারের 2015 সাল এবং এর আগে যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল সেই তথ্য বলছে তিনি পাকিস্তানে আছেন। ইভেন তিনি যখন লাইভে আসছিলেন পিছনে গ্রিন স্ক্রিন ব্যবহার করা হচ্ছিল, তিনি তার অবস্থান নিয়ে নিজেও বলেন না যে তিনি কোথায় বসবাস করছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অবশেষে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে। তার এই বিদেশ যাত্রা দেশে এখন হট টপিকে পরিণত হয়েছে। এই সফরকে ঘিরে থাকা দ্বিধাদ্বন্দ্ব আর মেঘ কেটেছে সেনাপ্রধানের সাথে তার বৈঠকের পর। তবে তার বড় ছেলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এখন রয়ে গেছে সন্দেহ আর অনেকগুলো কিন্তু। খালেদা জিয়া বিদেশে যেতে রাজি হলেও তারেক রহমান কেন দেশে ফিরছেন না? কাতারের আমির তামিম বিন হাম্মাদ আল থানি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। সেই এয়ার অ্যাম্বুলেন্স যোগে খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন। গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো বলছে প্রথমে তিনি লন্ডনের লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন। লন্ডনে রয়েছেন তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার পরিবার। দীর্ঘ 7 বছর পর মা ছেলের সাক্ষাৎ হতে যাচ্ছে খালেদার এই বিদেশ সফরের মধ্য দিয়ে। এর আগে সর্বশেষ 2017 সালের 15 জুলাই চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সময় প্রায় 1.5 মাসের মতো লন্ডনে অবস্থান করেন তিনি। এর 2 বছর আগে 2015 সালের 15 সেপ্টেম্বর চোখের ও পায়ের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। 65 দিন লন্ডনে অবস্থানের পর দেশে ফেরেন তিনি। 79 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থারাইটিস, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। দুর্নীতি মামলায় 17 বছর দণ্ডিত হয়েছিলেন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 2018 সালে কারাগারে যেতে হয়। দণ্ড মাথায় নিয়ে কারাগারে যাওয়ার 2 বছর পর 2020 সালে করোনা ভাইরাস মহামারী শুরু হলে খালেদা জিয়ার মুক্তি চেয়ে সরকারের কাছে আবেদন করে তার পরিবার। তৎকালীন শেখ হাসিনা সরকার নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। শর্ত ছিল খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি দেশের বাইরে যেতে পারবেন না। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পরদিন খালেদা জিয়াকে মুক্তি দেন রাষ্ট্রপতি। খালেদা জিয়া মুক্তি পাওয়ার দিন রাতেই তাকে পাসপোর্ট দেওয়া হয়। তখন থেকেই তার বিদেশ যাওয়ার আর কোনো বাধা ছিল না। 21 আগস্ট তিনি হাসপাতাল ছেড়ে বাসায় চলে যান। প্রথম দিকে দলের পক্ষ থেকে বলা হচ্ছিল আইনি বাধা সরে গেলে উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশ যাবেন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ড স্থগিত হয় খালাস পান বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা থেকে। আর যেসব মামলা আছে সবগুলো মামলায় তিনি জামিনে আছেন। আইনি বাধা দূর হওয়ার পরও তার বিদেশ যেতে দেরি হলে তা নিয়ে আলোচনা শুরু হয়। গত 8 নভেম্বর দলের পক্ষ থেকে তার বিদেশ যাত্রার সব প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু হঠাৎই তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। শুরু হয় ফিসফাস। রাজনৈতিকভাবে নিশ্চয়তা না পেলে বিদেশ না যাওয়ার সিদ্ধান্ত নেন খালেদা জিয়া। একইভাবে 2008 সালে ফখরুদ্দিন সরকারের সময় সিদ্ধান্ত পাল্টেছিলেন তিনি।
2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার সময় বাধাপ্রাপ্ত হয়েছিলেন। তখন রাজনীতিতে -2 ফর্মুলা আলোচনায় ছিল এবং দুই নেত্রীকে রাজনীতি থেকে সরে দাঁড়াবার জন্য চাপ তৈরি করা হয়েছিল। খালেদা জিয়া যাতে বিদেশ যান তার জন্য মধ্যস্থতা করে দুটি বিদেশি দূতাবাস। সবশেষ গত 2 জানুয়ারি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার স্ত্রীকে নিয়ে দেখা করতে যান খালেদা জিয়ার সাথে। এ নিয়ে নানা মহলে চলে জল্পনা কল্পনা। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে দেখতে তার বাসভবনে গিয়েছিলেন সেনাপ্রধান। বিএনপির একাধিক সূত্র বলছে দুটি বিষয়ে নিশ্চয়তা পাবার পর খালেদা জিয়া বিদেশ যেতে সম্মত হয়েছেন। একটি হলো -2 না করার নিশ্চয়তা বা চিকিৎসা শেষে বিদেশ থেকে ফিরতে বাধা না দেয়া। দ্বিতীয়টি হলো সংবিধান বাতিল সহ বিতর্কিত ইস্যুগুলো যাতে সরকার মেনে না নেয়, যার ফলে নির্বাচন দেরি হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে তিনি বেশ কয়েকটি মামলায় এখনো জামিনে আছেন। সরকার যদি ফিরতে বাধা দেওয়ার জন্য সেসব মামলার জামিন বাতিল করে তখন তার জন্য পরিস্থিতি জটিল হয়ে যাবে। বিএনপি সূত্রগুলো বলছে সেনা প্রধানের পক্ষ থেকে নিশ্চয়তা পাওয়ার পর তিনি দলের হাইকমান্ডকে ইতিবাচক বার্তা দিয়েছেন। বিএনপির সিদ্ধান্ত হলো খালেদা জিয়া লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার জন্য যেতে পারেন, কিন্তু এরই মধ্যে যদি সরকারের আচরণে কোনো পরিবর্তন হয় তাহলে তিনি দেশে ফিরে আসতে পারেন। খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আগে থেকে বিএনপি ও এর নেতা কর্মীদের মধ্যে একটি বিষয়ে ধোঁয়াশা আছে, সেটি হলো দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যিনি দীর্ঘদিন লন্ডনে অবস্থান করছেন তিনি কবে দেশে ফিরবেন। তারেক রহমান দেশ ছাড়েন 2008 সালের 11 সেপ্টেম্বর। তার বিরুদ্ধে তখন মামলা ছিল 21টি, পরে আরো মামলা হয়। সব মিলিয়ে মামলার সংখ্যা দাঁড়িয়েছিল 84টি। এর মধ্যে 4 মামলায় তার সাজা হয়। এমনকি তারেক রহমানের বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দিয়েছিল উচ্চ আদালত। বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা 4টি মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা বহাল রয়েছে। তারেক রহমান 21 আগস্টের গ্রেনেড হামলা মামলা থেকেও খালাস পেয়েছেন, কিন্তু এখনো তার বিরুদ্ধে 19টি মামলা আছে। তবে বিএনপির আইনজীবীরা বলছেন এগুলো রাজনৈতিক মামলা। ফৌজদারি কার্যবিধির 401 ধারা অনুযায়ী শর্তমুক্ত বা শর্তযুক্তভাবে সরকার এসব মামলা স্থগিত করতে পারে। ফলে তারেক রহমানের এই মুহূর্তে দেশে আসতে কোনো বাধা নেই। তারপরও কেন তারেক রহমান আসছেন না? তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে রাজনৈতিক কৌশলগত কারণে তিনি এখন দেশে ফিরবেন না, এমনকি সহসা ফেরার কোনো সম্ভাবনাও নেই। সূত্রগুলো বলছে খালেদা জিয়ার বিদেশ যাওয়া এবং তারেকের দেশে ফেরা না ফেরার বিষয়ে দলের শীর্ষ পর্যায়ে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। সেখানে আলোচনা হয়েছে এই মুহূর্তে তারেক রহমান দেশে ফিরলে দলীয় নেতাকর্মী, সরকারের প্রশাসন সহ সবাই তারেকমুখী হবে। বিশেষ করে পুলিশ প্রশাসন সহ সবাই তারেকের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা আছে, যেটি সরকারকে শুধু বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে না, সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন দাঁড় করাবে। তখন আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সরকারকে কঠোর সমালোচনার মুখে পড়তে হতে পারে। এই কারণে নির্বাচনী রোডম্যাপ বা তাফসিল ঘোষণার আগে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে, এমনটাই জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য। এছাড়া বিএনপির নেতা কর্মীদের চাঁদাবাজি ও দখল বাণিজ্য অনেক চেষ্টা করেও রোধ করা যাচ্ছে না। তারেক রহমান দেশে ফিরলে তাকে এসব বিষয়ে সরাসরি গণমাধ্যমের মুখোমুখি হতে হবে। তাই আপাতত এমন পরিস্থিতিও এড়ানো যাবে যদি তিনি বিদেশ থাকেন। বিএনপির সূত্রগুলো বলছে প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত হয়েছে তাতে সহসা বেগম জিয়া ও তারেক রহমান দুজনেরই ফেরার সম্ভাবনা